বেশি হাসলে কাঁদতে হবে এটাই তো নিয়ম। তো কেন বলেছি এই কথাটা আমার পুরোটা ব্লগ দেখলে তারপরে বুঝতেই পারবেন। আমি মঙ্গলবার সকালটা এত সুন্দর করে আয়োজন করলাম রান্না-বান্নার, খাওয়া-দাওয়া করলাম, বাজার করলাম। তারপরে কেন বিকেলবেলা হসপিটালে চলে যেতে হলো সেই ব্যাপারটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি কিচেন অ্যান্ড ব্লগে। প্রতিদিনের মতো ফজরের নামাজের পরে ১ গ্লাস ইসবগুলের বসে সাথে মধু আর পানি দিয়ে শরবত তৈরি করে খাওয়ার রুটিন এটা আমার কাছে নিত্যদিনের। খেয়ে নিলাম, তারপরে অফ ক্যামেরায় আমি নাস্তাও করে নিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই কারণ অনেক বেশি ব্যস্ত আমি আগেই বলেছিলাম। তারপরে চলে আসলাম দুপুরের খাবার তৈরি করার জন্য। সবগুলো রান্নার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কিন্তু আমি যে রান্নাগুলো করেছি সেই রান্নাগুলোর ভিডিও একবার আপনাদের সাথে শেয়ার করি। এখানে রসমালাই আগের দিন রাত্রে, তার আগের দিন রাত্রে তৈরি করেছিলাম, তো দুপুরবেলা খাওয়ার জন্য রেখেছিলাম। এখানে কোয়েল পাখির ডিম সিদ্ধ করেছিলাম বাচ্চাদের জন্য, এখানে পাতলা ডাল, আর এখানে সেই বেগুন আর তেঁতুলের ভর্তাটা অসম্ভব মজা হয়েছিল। এই ভর্তাটা আপনারা ইচ্ছা করলে বাসায় ভর্তাটা ট্রাই করতে পারেন। শুধু শুধু তো বেগুন ভর্তা সবাই খান। এখানে সর্ষে পাবদাটা তৈরি করেছিলাম, খুবই মজাদার হয়েছিল সর্ষে পাবদাটা। তারপরে এখানে হচ্ছে লাউ আর চিংড়ি, লাউ চিংড়ি তরকারিটা অসম্ভব মজা হয়েছে। শীতকাল আসবে আর লাউ কারো ঘরে থাকবে না, এটা সত্যি বলতে অসম্ভব একটা কথা। তারপরে আমরা রান্নাবান্না শেষে খাওয়া দাওয়ার আগে আমরা চলে আসলাম স্বপ্নেতে বাজার করার জন্য। যেহেতু আমি রান্নাবান্না খুব আর্লি করে ফেলেছিলাম, তাই ভেবেছিলাম যে বাজারটা করে নেই, তারপরে এসে আমরা খাওয়া দাওয়াটা করব। বাজারটা করলাম। আসলে আমরা যারা গৃহিণী তারা স্বপ্নতে আসি, আমার মনে হয় একটাই কারণ যে ছোট ছোট ডিসকাউন্টগুলো দেয়, এই জিনিসগুলোর জন্য আসা। বাজার করার পরে পে করলাম, পেতে আমি কিছু ডিসকাউন্টও পেলাম যেহেতু সদস্যপদ আছে। তারপরে আমি খাওয়া দাওয়ার আগেই আমার হাজব্যান্ডকে কয়েকটা কোয়েল পাখির ডিম খাওয়াইছিলাম। কথা হচ্ছে তিনি তো বিদেশ থাকে, দেশে আসার পরে তার শরীরে তো সব কিছু মানাতে হবে, তো আমারও ভুল হয়েছিল তাকে কোয়েল পাখির ডিমটা দেওয়া যেহেতু তিনি অসুস্থ ছিল। তারপরে উনি অনেক বেশি অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যাওয়ার পরেও কোনো দেরি না করে ওনাকে নিয়ে মহাখালীতে চলে আসে। আসার পরে ওনারা ৪-৫ ঘন্টা ওখানে রাখে। আইসা দেখি এই যে আপুটা আছে উনি ক্লিন করতেছে, উনি এমন ঝগড়া করতেছিল একটা রোগীর সাথে, কি আর বলবো। আর মহাখালীতেও ডাক্তারদের ব্যবহারটা একটু অন্য টাইপের, ওনাদের সাথে কেউ কথাও বলতে পারে না, জাস্ট ভালো চিকিৎসার জন্যই মানুষ মেবি ওখানে যায়। রাত্রে প্রায় ১০টা বেজে গিয়েছিল, খাওয়া দাওয়া করে নেই, তখন আমি বাইরে গিয়ে যা পেয়েছি তাই খাবার দাবার কিনে এনেছিলাম। দুপুরে তো আমরা আর খেতেও পারিনি সেভাবে হাজব্যান্ডের অসুস্থতার জন্য। হাজব্যান্ডকে খাওয়াই আমি ওখান থেকে বের হয়ে আসলাম, একটা ভালো জায়গা খুঁজলাম খাওয়া দাওয়ার জন্য, পাচ্ছি না। পরে এখানে চলে আসলাম বাচ্চাদের অবজারভেশনে রাখার একটা রুমে, এখানেও এসে দেখলাম যে কোনো জায়গায় নেই। তারপরে আমি একটা কোনায় একটা ছোট টেবিল পেলাম, ওখানে বসে আমি খাওয়া দাওয়াটা সারার চেষ্টা করলাম। এখানে আমি একটা প্লাস্টিকের বাটিতে কিনে এনেছি যেন ঢাকনা দেওয়া থাকে, ওটাতে আমি যা পেরেছি তা নিয়ে খেতে বসে গিয়েছি। কথা হচ্ছে গিয়ে কি, আমি একটা কথাই বলবো যে আমাদের জীবনে সুখ তো থাকবে, সুখের সাথে সাথে দুঃখও থাকবে। আর যদি দুঃখ না থাকে সুখের মূল্যটা বোঝাটা একেবারে সহজ নয়। তাই সুখ দুঃখ মিলিয়ে মানুষের জীবন, আর দুঃখের পরে তো সুখ আসবে, এটা একদমই বাস্তব সত্য। ইনশাআল্লাহ সেদিন রাত্রে আবার সাথে সাথে 12:30-1টার দিকে তাকে নিয়ে ব্যাক করলাম। পরে এখন আছি আলহামদুলিল্লাহ, দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম।